রাত ছিল তখন অনেক গভীর। বাহিরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাসায় বসে কাজ করছিল ইভান। তার স্ত্রী আর সন্তান কেউই বাড়িতে ছিল না। হঠাৎ করে দুটি মেয়ে দরজায় কড়া নাড়ে। ইভান দেখে মেয়ে দুটি ভিজে একাকার হয়ে গিয়েছে। দুজন বলে বৃষ্টির কারণে তারা বিপদে পড়েছে, তাদের কিছুটা সময় আশ্রয় লাগবে, বৃষ্টি থেমে গেলেই তারা চলে যাবে। ইভান দ্বিধা না করে দুজনকে বাড়িতে আশ্রয় দেয়, কিন্তু এই আশ্রয় দেওয়াটাই ছিল তার জীবনের মস্ত বড় ভুল। বলছিলাম 2015 সালে মুক্তিপ্রাপ্ত নক নক মুভিটির কথা। তো কেমন আছো সবাই? আর একটি কথা, মুভিতে 18+ দৃশ্য রয়েছে, তাই 18 বছরের কম হয়ে থাকলে ভিডিওটি দেখার দরকার নেই। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে দাও। আমি গল্পে চলে যাচ্ছি। তো গল্প শুরু হয় একটা হাসি খুশি পরিবার দেখিয়ে। বাবা ইভান ওয়েভার। ইভান পেশায় ছিল একজন ইঞ্জিনিয়ার। মা ক্যারেন, সে ছিল পেশায় একজন ভাস্কর্য শিল্পী। দুজন ছেলে মেয়েকে নিয়ে বাবা মায়ের খুশির সীমা ছিল না। সেদিন ছিল ফাদার্স ডে। ইভান স্ত্রী আর সন্তানদের নিয়ে দিনটা খুব আনন্দের সাথে উদযাপন করে। উদযাপন শেষ করে ক্যারেন দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্র ভ্রমণে। কিন্তু ইভান যেহেতু ইঞ্জিনিয়ার ছিল, তাই কিছু প্রজেক্টের কাজের কারণে সে স্ত্রী সন্তানদের সাথে যেতে পারে না। যাওয়ার আগে ক্যারেন তার অ্যাসিস্ট্যান্ট লুইসকে একটা ভাস্কর্যের দায়িত্ব বুঝিয়ে দেয়, কেননা ভাস্কর্যটি আর্ট গ্যালারিতে দুদিন পরে নিয়ে যেতে হবে। যেহেতু ক্যারেন বাচ্চাদের নিয়ে ভ্রমণে যাবে, তাই সমস্ত দায়িত্ব লুইসকে দিয়ে দেয়। লুইস ক্যারেনকে বলে সে তার দায়িত্ব যথাযথ পালন করবে। এরপর ক্যারেন ইভানের কাছ থেকে বিদায় নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইভান বাড়িতে সম্পূর্ণ একা ছিল। রাতে ল্যাপটপে বসে ইভান প্রজেক্টের ডিজাইনের কাজ করছিল। বাহিরে তখন প্রচুর বৃষ্টিও ছিল। হঠাৎ করে ইভান শুনতে পায় বাড়ির দরজায় কেউ নক করছে। দরজা খুলে দেখে দুজন সুন্দরী মেয়ে বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। অসহায়ভাবে তারা দুজন সাহায্য চায় আর বলে দুজনে মিলে একটা পার্টিতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি নামাতে তারা দুজন আর সামনে এগিয়ে যেতে পারছে না। তাই যদি সে তাদেরকে বৃষ্টি থামানো অবধি এখানে আশ্রয় দেয়, তবে তাদের উপকার হতো। ইভান কোনো প্রকার সন্দেহ না করে দুজনকে ভেতরে ঢুকিয়ে নেয়। এরপর তাওয়াল দেয় গায়ের পানি মুছে নেবার জন্য। এরপর ইভান রাইড কল করে, যেন রাইডার এসে সেফভাবে দুজনকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। ইভান দেখে রাইডটি আসতে এখনো 45 মিনিট সময় লাগবে, তাই দুজনের সাথে পরিচয় হওয়ার জন্য কাছে এগিয়ে যায়। তারা জানায় একজনের নাম জেনেসিস এবং আরেকজন বেল। দুজনেই এয়ার ফ্লাইট অ্যাটেন্ডেন্স হিসেবে কাজ করে। কিছুটা সময় কথা বলার পর দুজনেই ইভানের গায়ে পড়তে শুরু করে আর ইভানকে তাদের গোলাপ ফুলের মধু খেতে বলে। এসব দেখে ইভানের ব্যাপারটা একটু পছন্দ হয় না। যেহেতু দুজনকে বাড়িতে আশ্রয় দিয়েছে, তাই সুরক্ষিতভাবে রাইডে তুলে দেওয়া অবধি দুজনে পাগলামি ছাগলামি সহ্য করে নেয়। সে দুজনকে বলে গাড়ি আসতে আর মাত্র 5 মিনিট সময় লাগবে। এই কথা শুনে দুজন বলে তাদের ফ্রেশ হওয়া দরকার, তাই দুজনে বাথরুমে চলে যায়। এর মধ্যেই রাইড বাড়ির সামনে চলে আসে। ইভান দেখে রাইড চলে এসেছে, কিন্তু মেয়ে দুটো এখনো বাথরুম থেকে বের হয়নি। তাই সে কিছু শুকনো কাপড় নিয়ে বাথরুমের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পায় না। একটু ঘাবড়ে যায়, তাই বাধ্য হয়ে ভেতরে ঢুকে পড়ে আর দেখে মেয়ে দুটো একেবারে দোকান বের করে আছে। দোকানে কোনো প্রকার শাটারের ব্যবস্থা নেই। ইভান বলে বাহিরে গাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা তাড়াতাড়ি দোকানে তালা লাগিয়ে বাহিরে আসো। কিন্তু মেয়ে দুটো ইভানের কথায় কোনো পাত্তাই দেয় না, উল্টো তাকে জড়িয়ে ধরে আর তাদের দোকানের মধু খাওয়ার আমন্ত্রণ দেয়। ইভান তাদের কথা প্রত্যাখ্যান করে বাহিরে বেরোতে গেলে দুজন জোর করে ইভানের নিস্তালা খুলে ফেলে। ইভান দুজনকে রিকোয়েস্ট করে বলে, দেখো আমার একটা সুন্দর পরিবার আছে, আমি অন্য মেয়েদের নিস্তালা ভাড়া দিতে পারবো না। কিন্তু মেয়েগুলোকে তখন উকরি পোকা কামড় দিয়েছিল, তাই ইভানের কোনো কথাই শোনে না। আর ওইদিকে রাইড শেয়ারের লোকটি বারবার কল দিয়েও না পেয়ে গাড়ি নিয়ে চলে যায়। ইভান নিজেকে কিছুক্ষণ কন্ট্রোল করে রাখলেও কিছু সময় পর জোরাজুইতে নিস্তালা ভাড়া দিয়ে দুইটা মেয়ের চুলকানি থামিয়ে দেয়। হ্যাঁ, দুজনের সাথেই শারীরিক সম্পর্ক করে ফেলে। আর রাত এইভাবেই কেটে যায়। সকালবেলা ইভান উঠে দেখে পাশে দুই পাগলির একটা পাগলিও নেই। সেভাবে যাক, ফাইনালি সে তাদের হাত থেকে মুক্তি পেয়ে গিয়েছে। তবুও একবার শিওর হওয়ার জন্য কাপড় পরে কিচেনের দিকে গিয়ে দুজন পাগলিকে দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। সেভাবে কি ব্যাপার, সারা রাত নিস্তালা ভাড়া দিলাম, তবু মেয়ে দুটো এখনো যায়নি। দেখে মেয়ে দুটা ফুল স্পিডে গান বাজিয়ে খাবার চুরি করছে। এতে করে সে বিরক্ত হয়ে বলে, আমি ভেবেছিলাম তোমরা হয়তো চলে গিয়েছো, যাই হোক তোমরা এখনই রেডি হয়ে নাও, আমি তোমাদের বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসবো। কিন্তু দুজন বলে, কার বাড়ি? আমরা ঠিক করেছি আজকে থেকে এখানেই থাকবো, এটাই আমাদের বাড়ি। ইভান বলে, এখানে থাকবে মানে কেন? আর কিছু বলার আগেই স্ত্রী ক্যারেনের ভিডিও কল আসে। সে বাহিরে গিয়ে কল রিসিভ করে কথা বলে, একদম স্বাভাবিকভাবেই কথা বলার চেষ্টা করে। মেয়ে দুটোর কথা ক্যারেনকে বলে না। কথা বলার মাঝেই দুটি মেয়ে পেছন থেকে দোকান খুলতে শুরু করে। ইভান ব্যাপারটা বুঝতে পেরে ফোন অন্যদিকে ঘুরিয়ে ফেলে। আর একটু হলেই ক্যারেন দুজনকে দেখে ফেলতো।
হাসি মুখে ক্যারেনের সাথে কথা শেষ করে এরপর রেগে গিয়ে দুজনকে ধমক দিয়ে বলে এখনই তৈরি হয়ে নিতে। বিরক্ত হয়ে ইভান গাড়ি নিয়ে বাহিরে অপেক্ষা করতে শুরু করে, যেন দুজন রেডি হয়ে আসলেই তাদেরকে নিয়ে বাড়ি পৌঁছে ঝামেলা মিটিয়ে আসতে পারে। কেননা যদি ব্যাপারটা ক্যারেন জানতে পারে তবে তার সুখের সংসার আর টিকবে না। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও কেউই আসে না, তাই ভেতরে গিয়ে দেখে তার স্ত্রী যে ভাস্কর্যটি বানিয়ে রেখেছিল সেটা দুজনে মিলে নষ্ট করে ফেলছে। এটা দেখে ইভান ভীষণ চটে যায় আর পুলিশকে কল করতে যায়। কিন্তু তখনই মেয়ে দুটি বলে, আমরা যে তোমাকে বলেছিলাম আমরা এয়ার ফ্লাইট অ্যাটেন্ডেন্সে জব করি সেটা মিথ্যা বলেছিলাম। আমাদের এখনও 18 বছর হয়নি। যদি পুলিশ ডেকে আনো তবে আমরা দুজনে বলবো গত রাতে তুমি আমাদের ধর্ষণ করেছো। এতে করে পুলিশ তোমাকেই ধরে নিয়ে যাবে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণও আছে তুমি আমাদের সাথে কি কি করেছো। আর ভেবে দেখো তোমার তো একটা সুন্দর পরিবার আছে, তোমার এমন কীর্তিকলাপ জানলে সবাই ছিচি করবে, তোমার বাচ্চারাও পথে বসবে। ইভানের যেন এসব কথায় পা থেকে মাটি সরে যায়। বুঝে ফেলে মেয়ে দুটো তাকে ব্ল্যাকমেল করছে। ভেবে দেখে মেয়েগুলো যা বলছে তা যদি সত্যিই করে তবে সে ফেঁসে যাবে, তাই সে তাদের কাছে কিছু টাকা অফার করে। কিন্তু মেয়েগুলো বলে আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, এসব তারা টাকার জন্য করেনি। ইভান যেন আবার চিন্তিত হয়ে পড়ে, টাকার জন্য নয় তবে কিসের জন্য মেয়েগুলো এমন করছে। তখনই বাহির থেকে কারো গলার স্বর ভেসে আসে। ইভান দুজনকে সেখানেই থাকতে বলে। বাহিরে আসে দেখার জন্য কে এসেছে, আর দেখে ক্যারেনের বান্ধবী খোঁজ নিতে এসেছে। দুজনের মধ্যে ভালো মন্দ কিছু কথা হয়। যখন সে চলে যাবে তখনই জেনেসিস এসে ইভানকে পেছন থেকে জড়িয়ে ধরে। ক্যারেনের বান্ধবী যেন আকাশ থেকে পড়ে। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না যে সে ইভানকে এতদিন ধরে চেনে, তাকে এত ভালো মনে করতো। শেষ অবধি ক্যারেন বাসায় না থাকাকালীন অন্য মেয়েদের সাথে ফুর্তি করছে। ক্ষিপ্ত হয়ে ইভানকে ধিক্কার জানায়। এরপর সে চলে যায়। ইভান অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ক্যারেনের বান্ধবী তার একটা কথাও শোনে না। ইভানও ভাবে যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন আর তাকে বুঝিয়ে লাভ নেই। তাই ঘরে ফিরে তাড়াতাড়ি করে পুলিশ লাইনে কল করে। মেয়েগুলো এবার কিছুটা ভয় পায় আর বলে ঠিক আছে তারা চলে যাচ্ছে, পুলিশে কল দেওয়ার দরকার নেই। এরপর লক্ষ্মী মেয়ের মতো দুজন রেডি হয়ে গাড়িতে উঠে বসে। কিছু দূর যাওয়ার পর দুজনে একটা বাড়ির কাছে যায় আর তাদের নামিয়ে দিতে বলে। যদিও সেই বাড়িটি তাদের ছিল না, ইভান দুজনকে নামিয়ে দিয়ে ঘরে ফিরে আসে। দুটো মেয়ে যেন বাড়িতে যুদ্ধ করেছে। সবকিছুই ছিল এলোমেলো, অনেক কষ্ট করে গুছিয়ে নেয় সবকিছু। এমনকি স্ত্রী বানানো ভাস্কর্য রং করে ঠিক করে ফেলে। তার জীবনের কালো অধ্যায়ের কথা সে ভুলে যেতে চায়। এরপর আবার রাত হলে ল্যাপটপে প্রজেক্টে কাজ করার জন্য বসে পড়ে। কিছু সময় পর জানালার কাঁচ ভাঙার শব্দ তার কানে ভেসে আসে। গিয়ে দেখে তার ফ্যামিলি ফটো যেটা দেওয়ালে টানানো ছিল সেটা মেঝেতে পড়ে আছে। ফটো তুলতে গেলে কেউ পিছন থেকে তাকে মাথায় জোরে আঘাত করে মেঝেতে লুটিয়ে ফেলে। এটা আর কেউ নয়, জেনেসিস ছিল। ইভানের যখন জ্ঞান ফিরে তখন দেখে তার হাত পা বেতের সাথে বাঁধা। তার কাছেই জেনেসিস আয়নার সামনে মেকআপ করছে, কিন্তু মেকআপটা ছিল একটু অদ্ভুত। ইভান সবকিছু বুঝে যায় যে এই দুজন মেয়েই লুকিয়ে ঘরে ঢুকেছে আর তার মাথায় মেরে অজ্ঞান করে বেঁধে রেখেছে। কিন্তু ইভানের একটাই প্রশ্ন, দুজন কেন আবার ফিরে এলো, কি চাইবে তার কাছে। ইভান তাই নরমভাবে জেনেসিসকে বলে দেখো যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি, তোমরা এমন পাগলামি করো না যেন আমার পরিবার ধ্বংস হয়ে যায়। তখনই বেল তার মেয়ের স্কুলের জামা পরে রুমে আসে। এটা দেখে ইভান খুব রেগে যায় আর তার মেয়ে জামা খুলে ফেলতে বলে, কিন্তু বেল ইভানের একটা কথাও শোনে না, বরং ইভানের বুকের ওপর বসে মারতে শুরু করে। তখনই ইভানের ফোন বেজে ওঠে। দুজনে মিলে পকেট থেকে ফোন বের করলে দেখে ইভানের স্ত্রী কল দিয়েছে। তাই দুজন তাড়াতাড়ি করে ইভানের প্যান্ট খুলতে শুরু করে আর বলে যদি তোমার স্ত্রী ভিডিও কলে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে দেখে তবে এই ব্যাপারটা খুবই মজার হবে। ইভান বলে আমার উপর একটু দয়া করো, হতে তো পারে আমার সন্তানরা আমাকে কল দিয়েছে, তাই বলছি তোমরা যা বলবে আমি তাই করব। এই কথায় দুজন বেশ খুশি হয়ে যায়। এরপর বেল ইভানকে এক প্রকার জোরপূর্বক ধর্ষণ করা শুরু করে। জেনেসিস ফোনের ভিডিও চালু করে অন্য রুমে চলে যায়। বেডের ঝাঁকুনিতে ইভানের হাতের রশি কিছুটা খুলে যায়, তাই বেলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর এই সুযোগে হাতের বাঁধনও খুলে ফেলে। পায়ের বাঁধন খুলে জেনেসিসের গলা চেপে ধরে, কিন্তু জেনেসিসের হাতে আগে থেকে কাটা চামচ থাকায় সোজা মেরে দেয় ইভানের বুকে। এতে করে ইভান মারাত্মকভাবে আহত হয় আর ব্যথায় চিৎকার করতে শুরু করে। আবারও একটা সুযোগ পেয়ে দুজনে মিলে ইভানকে চেয়ারের সাথে বেঁধে ফেলে আর তার সাথে অদ্ভুত গেম খেলতে শুরু করে, যেখানে তারা উল্টোপাল্টা প্রশ্ন করে আর ইভানকে সঠিক উত্তর দিতে বলে। যদিও উত্তর ভুল হয় তখন কানে হেডফোন লাগিয়ে বিকট শব্দ প্লে করা হয়, আর এটা এমন শব্দ ছিল যেটা মানুষের ধারণ ক্ষমতার চেয়ে অনেক গুণ বেশি ছিল। এতে করে ইভানের ভীষণ কষ্ট হয়, কিন্তু চেয়ারে হাত পা বাঁধা থাকায় কিছুই করতে পারছিল না।
এর মধ্যেই বাড়িতে চলে আসে ইভানের স্ত্রী অ্যাসিস্ট্যান্ট লুইস। সে মূলত এসেছিল ক্যারেনের ভাস্কর্যটি আর্ট গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য। অনেকক্ষণ কলিং বেল চাপ দিলে কেউ দরজা খোলে না। এরপর সে ইভানকে মেসেজ করে দরজা খুলতে বলে। পরক্ষণে রিপ্লাই আসে, জরুরি কাজে আমি বাইরে এসেছি, আমার আসতে দেরি হবে। আমার দুজন ভাগ্নে বাড়িতে আছে, আমি তাদেরকে বলে দিচ্ছি, তারাই তোমাকে ভাস্কর্যটি বুঝিয়ে দিবে। কিন্তু কথা হলো, ইভানে তো হাত পা বাঁধা ছিল, সে কিভাবে মেসেজ করছিল? আসলে সব রিপ্লাই ইভানের ফোন থেকে জেনেসিস দিচ্ছিল। কিছু সময় পর জেনেসিস দরজা খুলে দিয়ে বলে, আমি ইভানের ভাগ্নে। কিন্তু লুইস জেনেসিসে কাপড় লক্ষ্য করে, তাই বুদ্ধি খাটিয়ে জেনেসিস বলে, আমরা মিডিয়া রিলেটেড কিছু কাজ করি, তাই এমন পোশাক পরেছি। তাই এসবে পাত্তানে দিয়ে লুইস ভেতরে প্রবেশ করে ভাস্কর্যটি নিতে। কিন্তু ভাস্কর্যের কাছে গেলে দেখে এটার জন্য বেহাল দশা। ভাস্কর্যের এমন অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যায় আর হাঁপাতে শুরু করে। মানে লুইসের শ্বাসকষ্ট ছিল। এরপর সে ইনহেলার বের করে নিজেকে কিছুটা শান্ত করে। আর এদিকে দুজন বুঝে যায় লুইসের শ্বাসকষ্ট আছে। লুইসের ব্যাপারটা মোটেও সুবিধাজনক মনে হয় না, তাই পুলিশকে কল করতে যাবে। তখনই ভেতরের রুম থেকে শব্দ শুনতে পায়। দৌড়ে যায় রুমে আর দেখে ইভান চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। লুইসের বুঝতে বাকি থাকে না যে এখানে কি চলছে। দ্রুত করে ইভানের হাতের বাঁধন খুলে দিতে গেলে তখনই লক্ষ্য করলে দেখে মেয়ে দুটো ভাস্কর্য ভেঙে ফেলছে। তাই ইভানকে রেখে আবারও তাদের থামাতে যায়। ইভান চিৎকার করে বলে, লুইস তুমি আগে আমার হাতের বাঁধন খুলে দাও, ওদেরকে থামানোর কোনো দরকার নেই, দুজনে অনেক হিংস্র, তুমি তাদের সাথে পেরে উঠবে না। কিন্তু লুইস ইভানের কোনো কথাই শোনে না। দুজনকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। উল্টো উত্তেজিত হয়ে শ্বাসকষ্ট শুরু হয় তার। তাই পকেটে হাত দিয়ে ইনহেলার বের করতে গেলে দেখে পকেটে ইনহেলার নেই। আসলে ইভানের কাছে যাওয়ার সময় জেনেসিস পথ আটকিয়ে চালাকি করে তার পকেট থেকে ইনহেলার বের করে নিয়েছিল। এবার দুজন ইনহেলার বের করে লুইসের সাথে মজা করতে শুরু করে, একবার বেলের হাতে আরেকবার জেনেসিসের হাতে। এদিকে চিৎকার চেঁচামেচিতে ইভান কোনোভাবে বাধা অবস্থায় বের হয়ে দুজনকে বলে, দয়া করে লুইসের ইনহেলার দিয়ে দাও, না হলে সে মারা যাবে। কিন্তু ইভানের কোনো কথাই পাত্তা দেয় না দুজন। লুইস অনেক চেষ্টা করছিল দুজনের হাত থেকে ইনহেলার নিয়ে নেওয়ার, কিন্তু তখনই লাফালাফিতে পিছলে পড়ে যায়। ফলে সে মাথায় গুরুতর আঘাত পেয়ে সেখানেই মারা যায়। ইভান ভেবেছিল লুইস হয়তো এখনও বেঁচে আছে, তাই দুজনকে বলে, দয়া করে একটা অ্যাম্বুলেন্স ডেকে তাড়াতাড়ি লুইসকে হসপিটালে পাঠাও। তোমরা যে আমাদের সাথে এমনটা করেছো আমি কখনোই কাউকে বলবো না। কিন্তু বেল আর জেনেসিস উন্মাদের মতো হেসে চলেছিল। একটা মানুষকে এতটা কষ্ট দিয়ে মারার পরও তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা হচ্ছিল না। আসল কথা কি জানো, আমরা যখন হিংস্র হয়ে যাই তখন আমাদের মধ্যে বিবেক আর কাজ করে না, তখন আমরা হয়ে যাই উন্মাদ এবং পাগল। তো যাই হোক, দুজনে মিলে লুইসের ফোন নিয়ে ইভানের মোবাইলে এমনভাবে চ্যাট করে রাখে যেন পুলিশ এসে দেখলে মনে করে লুইস আর ইভানের স্ত্রীর পরকীয় সম্পর্ক ছিল। এটা জেনে যাওয়ায় ইভান লুইসকে বাসায় এনে হত্যা করেছে। এরপর লুইসের নিথর দেহটি তার গাড়িতে রেখে আসে। এদিকে দুজন রুমে না থাকায় ইভান একটা পরিকল্পনা করে এবং দেখে তার একটা বন্দুক ছিল যেটা একটা মাটির বক্সে রাখা ছিল। সেটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু বন্দুক একটু ওপরে রাখা ছিল আর তার হাত পা বাঁধা ছিল, তাই অনেক চেষ্টা করেও নিতে পারছিল না। ততক্ষণে লুইসকে রেখে দুজন আবারও ইভানের কাছে ফিরে আসে আর কাছে এসে বলে, স্ত্রী সন্তান থাকার পর অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করার কারণে তার এখন শাস্তি হতে যাচ্ছে, যেটা আর কিছুই নয়, মৃত্যু। ইভান এই কথা শুনে ভীষণ ভয় পায়, কারণ সে এতক্ষণে এটা বিশ্বাস করে ফেলেছে যে এই মেয়েগুলো পারবে না, এমন কোনো কাজ নেই। কারণ আসলে এরা সাইকো। ইভান এবার রেগে যায় আর বলে, আমি তোমাদের কাছে যাইনি, তোমরাই আমার কাছে এসেছো, তোমরাই আমাকে বাধ্য করেছো তোমাদের সাথে শারীরিক সম্পর্ক করতে। আমি তো তোমাদের শুধুমাত্র সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এতেও দুজন ইভানকেই দোষ দেয় আর বাড়ির বাহিরে গিয়ে একটা ফাঁকা জায়গায় ইভানের জন্য গর্ত করতে শুরু করে। আসলে কি চাচ্ছে মেয়েগুলো ইভান কিছুই বুঝে উঠতে পারে না। শুধুমাত্র তাকিয়ে দেখা ছাড়া তার কোনো উপায়ও ছিল না, কারণ তার হাত পাও বাঁধা ছিল। তখন খেয়াল করে পাশে টেবিলে একটা ট্যাব রাখা আছে, তাই ভাবে যদি সে কোনোভাবে তার স্ত্রীকে কল করে জানাতে পারে তবে তার স্ত্রী পুলিশ পাঠিয়ে তাকে বাঁচাতে পারবে। তাই পা দিয়ে ট্যাব নামিয়ে স্ত্রীকে কল দিতে যায়, কিন্তু এবার সে পারে না। কল কারেন্ট ধরার আগেই জেনেসিস চলে আসে আর ট্যাব নিয়ে ভেঙে ফেলে। আর আগে ইভানের চুল কেটে ফেলে, সাথে ভাস্কর্য পুরোপুরি ভেঙে ফেলে। এছাড়াও বাড়ির আসবাবপত্র লন্ড ভন্ড করে ফেলে। এক পর্যায়ে বন্দুক যে মাটির বক্সে রাখা ছিল সেটা মেঝেতে পড়ে যায় আর বন্দুক দেখতে পেয়ে হাতে নিয়ে নেয়। বন্দুক হাতে পেয়ে দুজন যেন আর শক্তি অর্জন করে ফেলে। তাই ইভানের বাঁধন খুলে দেয় আর বলে, আমরা তোমাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যেই তুমি লুকিয়ে পড়বে। আর ভোর হবার আগে যদি আমরা তোমাকে খুঁজে না পাই তবে আমরা চলে যাব। তবে শর্ত একটাই, তোমাকে এই বাড়ির মধ্যে লুকিয়ে থাকতে হবে। এরপর জেনেসিস 1 2 3 করে কাউন্ট করতে শুরু করে। ইভান কিছু বুঝে উঠতে পারে না যে সে কোথায় লুকাবে, তাই কিচেনে গিয়ে একটা ছুরি নেয়
আর বাহিরে চলে যাবার চেষ্টা করে, কিন্তু এবারও দুজনের কাছে ধরা পড়ে যায়। আর আবারও দুজন ধরে নিয়ে তাকে হাত পা বেঁধে দেয়। এভাবেই সকাল হয় আর ইভানকে বাঁধা অবস্থাতে টেনে হিচড়ে গড়গড়িয়ে সেই গর্তের কাছে নিয়ে যায়, যেটা তারা রাতের বেলা খুঁড়েছিল। আর গর্তের মধ্যে ফেলে দেয় আর কিছুটা সোজা করে শুধু মাথা বের করে বাকিটা মাটি চাপা দেয়। এতে করে শুধুমাত্র ইভানের গলা থেকে মাথা অবধি বাহিরে ছিল। ইভান বুঝে যায় আর উপায় নেই, তাই বলে তোমরা যা বলবে আমি তাই করব, তবু যেন তাকে প্রাণে না মারা হয়। জেনেসিস বলে ঠিক আছে, মারবো না, তবে তুমি যদি তোমার স্ত্রী কায়ানকে কল দিয়ে আমাদের সাথে শারীরিক সম্পর্ক কথা বলে দাও তবেই তুমি মুক্তি পাবে। ইভান এবার রাজি হয়, কিন্তু যখন কায়ানকে কল করা হয় ইভান চালাকি করে বলে বাড়িতে পুলিশ পাঠানোর জন্য। এতে করেও কোনো লাভ হয় না, কেননা দুজন আগে থেকেই জানতো ইভান এসব কথাই বলবে, তাই কথা শুরু করার আগেই কল কেটে দিয়েছিল। ইভান যেহেতু শর্তভঙ্গ করেছে তাই তার শাস্তি এবার মৃত্যু নিশ্চিত। তাই একটা মূর্তির ভারী অংশ দিয়ে ইভানের মাথায় আঘাত করতে গিয়েও করে না। ইভান ভয় চিৎকার করতে শুরু করে, সে ভেবেছিল এখনই হয়তো তার প্রাণ চলে যাবে। ইভানকে ভয় পেতে দেখে দুজন খুব মজা পায় আর হাসতে শুরু করে আর বলে আমরা তোমাকে হত্যা করতে এখানে আসিনি, তোমার সাথে শুধুমাত্র একটা গেম মানে খেলা খেলতে এসেছি। আমরা ভেবেছিলাম যে তুমি স্ত্রী সন্তানদের কথা ভেবে অপরিচিত দুজন মেয়েকে আশ্রয় দিবে না এবং তাদের সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে না, কিন্তু তুমি বাকিদের মতো খেলায় হেরে গিয়েছো। তোমার এটা করা মোটেও উচিত হয়নি। এখন আমাদের আরেকজনকে খুঁজতে হবে। এসব কথা শুনে ইভান কিছুক্ষণের জন্য থ হয়ে যায় আর তাদের দিকেই তাকিয়ে থাকে। বেল এবার সেদিন রাতে তাদের ঘনিষ্ঠ হবার ভিডিও ইভানের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করে দেয়। এরপর ভিডিও প্লে করে ইভানের সামনে রেখে দুজনে সেখান থেকে চলে যায়। ইভান কোনোভাবে একটা হাত বের করে ভিডিও ডিলিট করতে গিয়ে ভুলে লাইক বাটনে প্রেস করে দেয়। এতে করে ইভান চিৎকার করে ওঠে যেন তার সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। এরপর ক্যারেন বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরে আসে। রুম খুলে দেখে রুমের এই বেহাল অবস্থা। তখন তার ছেলে বলে বাবা মনে হয় পার্টি করেছে। Daddy had a party. আর এভাবেই গল্পটি এখানে শেষ হয়। আচ্ছা, গল্পটা যেন শেষ হলো না, তাই তো একটা মেসেজ তোমাদের দেব, যেটা হলো আমরা খুব সহজে অন্য একটা মানুষকে বিশ্বাস করে ফেলি, কিন্তু যেটা না করলেই নয়। দুনিয়াতে অনেক ভালো মানুষও আছে, কিন্তু অনেক সময় আমরা ভুল মানুষকে সাহায্য করে ফেলি, যার মাসুল আমাদেরকেই দিতে হয়। আর একটা কঠিন কথা বলছি, সেটা হলো সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন, যেখানে অনেক দায়িত্ব থাকে এবং সম্পর্কের মাঝে অন্য কেউ চলে আসলে সম্পর্ক আর টিকে থাকে না। এখানে আসল দোষীকে তোমার বিবেক কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, গল্প বলতে বলতে ঈদ চলে এলো। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।